অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আপনি দেখছেন বসুন্ধরা কিংস প্রেজেন্স দ্য ফুটবল শো এর অ্যাট এ টাইম। কেমন আছেন তৌসিফ? খুবই ভালো। সকালে কি খেলেন? ডিম সেদ্ধ, রং চা, কফি। কফি। মানে চা খাই যখন মানে কাজের খুব হ্যাপা নাই, হ্যাঁ, আর কফি খাইতে হবে কারণ ঘুম কাটাইতে হবে, কাজ করতে হবে, এরকম একটা ব্যাপার স্যাপার আছে। ওসব ডিফারেন্ট। আপনি কি খাইছেন? আমি রুটি আর চা। রুটি আর চা, মানে দুধ চা এবং রুটি। দারুণ খাওয়া, দারুণ খাওয়া। এটা বাংলাদেশের অন্যতম সেরা নাস্তা। এটাকে আসলে আমাদের মানে যেভাবে ফ্রেঞ্চরা বা ইতালিয়ানরা ক্রোসান এবং কফিকে একটা এলিট লেভেলে নিয়ে গেছে, আমরা যদি ঠিকমতো চর্চা করতাম তাহলে দুধ চা আর রুটিটাকে আমরা আসলে ওই জায়গায় নিয়ে যেতে পারতাম, যেটা আমরা নেই না, তাই না? ঢাকার সমস্যা এখন শীতকালে সকালে গ্যাস থাকে না। তো হ্যাঁ, এটা খুব বড় সমস্যা, খুবই বিরাট বড় ওই সমস্যা। চাটা না মন মতো হয় না সকালে, তাই না? খুব মানে ঠিক আঁচটা পাওয়া যায় না, লিকারটা হয় না, লিকারটা না হইলে। ও ভাই, আমার মনে হয় যারা এই শোটা দেখতেছেন এরা অনেকেই Relate রিলেট করতে পারবেন। যারা একা থাকেন তারা হয়তো পারবেন না, কিন্তু যারা ফ্যামিলির সঙ্গে থাকেন, সকালের রান্না বাড়ার হিসাব আছে, আমার মনে হয় তারা সবাই রিলেট করতে পারবেন যে কি বিরাট একটা ভেজালের মধ্যে যাইতে হয়। এই কারণে দুধ চা বাদ দিয়ে রং চায় চলে আসেন, র চা। হ্যাঁ, র চা দিয়ে রুটি খাইতে একটু ভালো লাগার কথা না। যাই হোক, আমরা অনেক রকম প্রশ্ন পেয়েছি। তো তৌসিফ বলেন যে কি প্রশ্নে আপনার মনে হচ্ছে যে আজকে শুরু করা উচিত? আপনাকে আজকে ফ্লোর দিলাম, বলেন। ও না, আপনি প্লিজ। কি অদ্ভুত। আচ্ছা, প্রথম প্রশ্ন, হ্যাঁ প্রথম প্রশ্ন ক্রিকেট দিয়ে। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার অ্যাশেজ দেখেছেন আপনারা? আলিন্দ্রা ত্রিপুরা। দেখছি ভাই, দেখছি। আমি এই বক্সিং ডে টেস্টটা খুব আগ্রহ ভরে সবসময় দেখি। মেলবোর্নে ভরা গ্যালারি এবং রেকর্ড গ্যালারি, প্রতিবারই রেকর্ড হয়। এটা যদি ওয়েস্ট ইন্ডিজও খেলায় তবুও এরকম দর্শকই হয়। এবং 26 তারিখ ওদের ম্যাচ থাকেই, অ্যাশেজ মানে অস্ট্রেলিয়া রাখবেই এবং এমসিজিতেই থাকে। 2 দিনে একটা টেস্ট শেষ হয়ে গেছে, সেই টেস্ট আবার ইংল্যান্ড জিতছে। আবার দেখলাম যে ইংল্যান্ড টেস্ট জিতছে 18 টেস্ট পরে অস্ট্রেলিয়াতে। 2011 সালের পরে তারা এই প্রথম অস্ট্রেলিয়া থেকে টেস্ট জিতছে। এটা কি? আমি চিন্তা করতে অ্যাশেজ খেলে কেন। মানে আমি আগের দিন রাতের বেলা আমার এক ফ্রেন্ড আছে, সে ইংলিশ ফ্যান, ইংল্যান্ডের বিরাট বড় ফ্যান, ইজ অলসো জার্নালিস্ট। আমি বলতেছিলাম আমাদের একটা গ্রুপে যে এটা কি, হ্যাঁ, যে ফার্স্ট ডে শেষ করে, ফার্স্ট ডেতে অস্ট্রেলিয়া মনে হয় কত রানে অল আউট হয়েছে, ইংল্যান্ড অল আউট হয়ে গেছে। হ্যাঁ, এরপরে আবার অস্ট্রেলিয়া ব্যাটিংয়েও নেমে গেছে একদিনে, কিন্তু বুঝে খুব তাড়াতাড়ি নামে, হ্যাঁ, কিন্তু একেবারে এর কোনো মানে আগামাথা নাই। তো আমি জিজ্ঞেস করতেছি যে অস্ট্রেলিয়ায় গিয়ে আসলে ইংল্যান্ড কেন খেলে? হ্যাঁ, এই যে সবাই মিলে বার্মি আর্মি বলে পুরো গ্যালারি ট্যালারি বইরে যায়, ওরা জানেই ওরা হারবে, কেন যায়? পরের দিনই দেখছি জিতে গেছে। মানে কোনোটাই লাইভ দেখা হয় না, অত সকালে উঠে কে দেখবে ক্রিকেট খেলা। কিন্তু পরে আমি হাইলাইটস, অ্যাটলিস্ট অ্যাশেজের হাইলাইটসটা আমি দেখার চেষ্টা করি, আমার খুব মজা লাগে। ডিফারেন্ট লেভেল, ওরাও একটা খেলা, আমরা ওটা খেলি। মানে যেমন চ্যাম্পিয়ন্স লিগ আর বিএফএল দেখলে যেমন মনে হয়, এইরকম অ্যাশেজ দেখলে আর বাংলাদেশ দেখলে এই সেম গ্যাপ। ছোটবেলায় ক্রিকেট 2007 একটা গেম ছিল না, আরে খেলা ফাটা, ওটাতে অ্যাশেজের সিনারিও খেলতে খুব মজা ছিল। হ্যাঁ, আমি তো ওভারকাস্ট ওয়েদারে খেলতাম সবসময়। লাভ ওভারকাস্ট ওয়েদার, ইংল্যান্ডের অ্যাশেজ। যাই হোক, তো বল অ্যাশেজ নিয়ে তোমার কি আছে বলুন। অ্যাশেজ থেকে কোনো প্রশ্ন নাই, আর কোনো অবজারভেশনও নাই, আসলে আমি নেই নাই। কি যে করেন তো সিফ না, অ্যাশেজ আছে যে আরো। হ্যাঁ, যাই হোক, পরের প্রশ্ন আসে। হ্যাঁ, আসলে এবার ফুটবল শোতে আসি ভাই, এবার ফুটবল শোতে আসি প্লিজ। আলিফ হাসানের প্রশ্ন, প্রিমিয়ার লিগ সব দল 2-1 জিতার কারণ কি? সবাই কালকে 2-1 জিতছে। এটা ভালো বলছেন যে ম্যানচেস্টার কি কয়, আর্সেনাল, চেলসির এগেইনস্টে অ্যাস্টন ভিলা, ম্যান সিটি, সবাই লিভারপুল। স্কোর লাইন এক, কিন্তু আসলে স্টোরি তো ডিফারেন্ট সব। হ্যাঁ, কিন্তু প্রিমিয়ার লিগে না এই ধরনের ঘটনা প্রায় ঘটে, যে যেদিন গোল হয় দেখবেন সবাই মিলা গোল করতেছে, হয় না? হয়। যে একটা গেম উইকে দেখবেন সমানে গোল হইতেছে, আরেকটা দেখবেন যে 2-1। আমি জানি না এটা ক্রিসমাসের পরের এই জড়তা থেকে একটা টাইট সিচুয়েশন আসছে কিনা। আবার যদি ম্যাচগুলোকে আমরা এইভাবে খেয়াল করছি, নটিংহ্যাম ফরেস্টে গিয়ে খেলাটা হয়েছে টাফ ম্যাচ, সো আই ডোন্ট নো, এটা জাস্ট কাকতাল ছাড়া আর কোনো ব্যাখ্যা নেই। স্কোর লাইন আসলে এদিক ওদিকও হইতে পারতো। আর এইটার কারণ আমার কাছে এরকমও মনে হয় যে যেহেতু অল্প সময়ের ভেতরে অনেক ম্যাচ হচ্ছে, অনেকগুলো টুর্নামেন্ট তো চলতেছে না সবার জন্য, ম্যাচ হইতেছে অনেকগুলো, এইটার একটা ইম্প্যাক্ট থাকতে পারে, আমি জানি না। মানে এটা আসলে এর কোনো ব্যাখ্যা নেই, ব্যাখ্যা আছে কি? না, এটা কাকতাল। পরের প্রশ্ন। শিওর।
পরের প্রশ্ন, Nahuel Mahmoud Fahim, when Semenyo comes to City, Doku on one side, Semenyo on the other, Foden and Cherki in the middle. Cherki in the middle নিয়ে আসছেন ভাই। আচ্ছা, and Haaland on the top, on the up front. Haaland up front. Tell us something about this. আরো একটা কাকতাল, মানে আপনি যে প্রশ্নটা করছেন না, এটা ঠিক বাংলায় অনুবাদ করে আরেকজন প্রশ্ন করছে, একেবারে ঠিক হুবহু। মোহাম্মদ শহীদুল ইসলাম ফাহিম, তার প্রশ্ন, সেমেনিও সিটিতে আসলে এক পাশে ডোকু, অন্য পাশে সেমেনিও, মাঝখানে ফোডেন আর চেরকি, আর সামনে হল্যান্ড, এই অ্যাটাকিং লাইন আপটা নিয়ে কিছু বলুন। একেবারে হুবহু কাকতাল। আর পেছনে রদ্রিগেজ রাখেন, সামনে লিওনেল মেসিকেও নিয়ে আসলে হয়ে যায়, সব কাজ। ঠিক আছে, যাই হোক। সেমেনিও কে অনেকেই চাইছে। লিভারপুল আমার কাছে মনে হয়েছিল সেমিনিওর জন্য খুব পারফেক্ট অপশন। এই যে সেমিনিও যে ম্যানচেস্টার সিটিতে যাবেন বলে এখন যে গুঞ্জনটা আছে, আমি এই সেমিনিওর পার্সপেক্টিভে জিনিসটা চিন্তা করতে চাই। আপনি খুব ভালো খেলেন, আপনি নজর কেড়েছেন, আপনি এখন বিগ ক্লাবে যাবেন, তাই না? এখান থেকে সুইচ করবেন, বোর্নমাউথ থেকে আপনি অন্য কোনো ক্লাবে যাবেন। তো আমি যেটা বুঝি না যে এই ক্লাবে গেলে তো আপনার নিয়মিত খেলার নিশ্চয়তা কেউ দিতে পারবে না। আপনি ডোকুর দিকে দেখেন, ডোকু কি নিয়মিত খেলতে পারে? হ্যাঁ, বলতে পারেন যে না, ইনজুরি আছে, এই কারণে। গার্দিওলার টিমে কিন্তু পেপ গার্দিওলার টিমে কোনো গ্যারান্টেড কোনো স্পটই নাই। এইটা হয়তো এর্লিং হল্যান্ডের জন্য বরাদ্দ আছে, কিন্তু আপনি দেখবেন যে সেমেনিও আসলেন, সেমেনিও একসাথে অনেকদিন খেললেন, এরপর আবার অনেকদিন ধরে তাকে দেখবেন সিনেই নাই। হ্যাঁ, এইটা তো পেপ গার্দিওলা নিয়মিত করেন। সেমেনিওকে সেটা চাইবেন, সেটা কি চাইছেন বা সেটা কি চান আমি তো জানি না। কিন্তু এর চেয়ে যদি আপনি লিভারপুলের কথা চিন্তা করেন, সালা থাকবেন না হয়তো পরের সিজনে বা কিছু একটা, বা সালা ফর্মও তো পড়ে গেছে, রাইট সাইডে একটা প্লেয়ারও দরকার, লেফট উইং এ প্লেয়ার দরকার, একটা এক্সট্রা এডিশন হইতে পারেন। সেমেনিওতে তো আপনি অনেক জায়গায় খেলাইতে পারবেন। একেবারে। আসলে ওই রিলিজ ক্লজের ব্যাপারটা তো, মানে লাস্ট অ্যাডের টাইমে আমার খেয়াল ছিল না, রিলিজ ক্লজ আছে, ওটা হচ্ছে যতদূর দেখলাম জানুয়ারির প্রথম 10 দিনের মাঝে যদি রিলিজ ক্লজটার অ্যামাউন্টটা যদি কোনো ক্লাব পে করে, তখন হচ্ছে সেমিনিও যাচ্ছে। কিন্তু সেমিনিওর অরিজিনাল চুক্তি হচ্ছে 2030 পর্যন্ত। মানে ব্যাপারটা একটু আমার কাছে কেমন জানি লাগছে আর কি, মানে আমি এখনো পুরো সিচুয়েশনটা বুঝতেছি না, কি হতে যাচ্ছে। ক্লজ থাকে, হ্যাঁ, অনেক রকম ক্লজ থাকে, এখনো বোঝা যাচ্ছে না কই যাবে। আর এই উইন্টার ট্রান্সফারেই চেঞ্জ করবে কিনা জানি না। সেমিনিও যে বরং এইবার থেকে গেছে, এটাই তো আমার অবাক লাগছে। আমি ভাবছিলাম যে সামারেই চলে যাবে। না, মানে হি ইজ হ্যাপি এট বোর্নমাউথ, আই থিংক। হ্যাঁ, হইতে পারে। প্রিমিয়ার লিগ খেলতে টাইমটা খুব ভালো যাচ্ছে না আসলে। বোর্নমাউথের টাইমটা এখন ভালো যাচ্ছে না, শুরুতে ভালো ছিল, আবার হয়তো ভালো যাবে। আর ক্যারিয়ারের এই টাইমে আসলে আপনি যেটা বললেন যে ম্যানচেস্টার সিটি যদি, মানে যেমনটা গুঞ্জন আর কি ইংলিশ মিডিয়াতে, ম্যানচেস্টার সিটিতে যাওয়াটা ওনার জন্য বোকামি হবে। আবার ধরেন ম্যানচেস্টার সিটিতে যাওয়ার আপনি তো গেম টাইম যে রেগুলার পাবেন না। হ্যাঁ, কিন্তু আবার এইভাবে চিন্তা করছি, আমি পেপ গার্দিওলার আন্ডারে খেলবো, এটা তো একটা অর্জন, অ্যাচিভমেন্ট। এইভাবে যদি কোনো প্লেয়ার এইভাবে চিন্তা করতে পারেন, একেবারে ফেয়ার না, গ্যারান্টেড স্পট। আপনি যদি চিন্তা করেন যে না, আপনি মেধাবীদের মধ্যেই ফাইট করে বেঁচে থাকবেন, একদিন খেলবেন এই রিয়েলিটি মেনে নিয়ে খেলবেন, তাইলে আপনার জন্য পেপ গার্দিওলা টিম ঠিক আছে। আর না হইলে অন্য কোনো টিম, তাই তো? হ্যাঁ, যদি সেমিনিওকে পায়, ভেরি গুড, মানে পাইলে তো কোনো কথাই নেই। আচ্ছা, ওকে। সবুজ আহমেদ, যেটা আমরা বলতেছিলাম মেইন শোতে, অ্যাস্টন ভিলা কি হতে পারবে 2016 সালের লেস্টার সিটি? আচ্ছা, 2016 সালের লেস্টার সিটিতে কেন হইতে পারবে না? 2016 সালের ব্যাপারটার কনটেক্সট আমরা চিন্তা করি, কেন অ্যাস্টন ভিলা হইতে পারবে না। 2016 সালে লেস্টার সিটি দে ওয়ার ডুইং এইরকমই, আর অ্যাস্টন ভিলা এখন যা করতেছে এই টাইপের এই ফর্ম তাদের ছিল। কিন্তু একটা সময় পরে গিয়ে ধরেন আর্সেনাল পয়েন্ট ড্রপ করা শুরু করলো। আর্সেনাল ওইবার ছিল ফেভারিট, ওইবার পেপ গার্দিওলা কেবল এসছেন প্রিমিয়ার লিগে, ফার্স্ট সিজন তার খুব বাজে গেছে পেপ গার্দিওলার স্ট্যান্ডার্ডে। এই সিচুয়েশনগুলো বা এই পরিস্থিতিগুলো কাজে লাগিয়েছে জোসে মরিনিও, তো ওই সময় ছিল চেলসিতে, তাই না? হ্যাঁ, 16তে ছিল, এবং ওই সিজনটা তারও খুব বাজে যাইতেছিল। তো বাকি সবাই, ইউনাইটেড বলেন বা যা বলেন, সবার অবস্থা ওই সময় খুব খারাপ, নিচের দিকে ছিল, আর লেস্টার সিটি ছিল উপরের দিকে। কিন্তু এখন আর্সেনাল আর ম্যান সিটির যে অবস্থা, এই সুযোগটা আসলে এই দুই টিম মিলে, একটা টিম হয়তো দিতে পারে, কিন্তু দুই টিম মিলে অ্যাস্টন ভিলাকে এই সুযোগ দেবে বলে আমার কাছে মনে হয় না। এবং সেইটাই উনাই এমেরি আসলে বলেছেন। এখন এইটা হইতে পারে যে মার্চ মাস পর্যন্ত যদি এই অবস্থা থাকে এবং অ্যাস্টন ভিলা যদি লিডে থাকে, মার্চে গিয়ে অ্যাস্টন ভিলা যদি লিডে থাকে, তখন এটা বাস্তবে রূপান্তর হইতে পারে। কিন্তু এখনও দেয়ার ইজ এ ফেয়ার অ্যামাউন্ট অফ গ্যাপ বিটুইন দ্য টপ পজিশন অ্যান্ড দ্য থার্ড পজিশন, যেটা হয়তো মানে কম, কিন্তু তারপরও ভালো গ্যাপ আছে, যেটা আর্সেনালকে যদি অ্যাস্টন ভিলা হারাইতে পারে এমিরেটসে গিয়ে নেক্সট ম্যাচটা, তাহলে হয়তো এইটারে আপনি বলতে, মানে তাহলে তারা টপে চলে যাবে, আর্সেনালকে টপে চলে যাবে, সমান থাকবে পয়েন্ট, হ্যাঁ পয়েন্ট সমান থাকবে, তাই তো না? যদি ওইদিকে আবার ম্যানচেস্টার সিটি যেতে, তাহলে ম্যানচেস্টার সিটি টপে যাবে, সেটাই তো। সেইটা হইলে তখন এটা
ব্যাপার আছে। আর অ্যাস্টন ভিলার এই টিম আর 2016-র ওই লেস্টার সিটি কিন্তু অনেক ডিফারেন্সও আছে। কিরকম? কারণ হিসাব করলে জেমি ভার্ডি কনসিস্টেন্টলি যেমন স্কোর করছে, মানে ওই সময় মানে স্কোরিং একটা স্ট্রিকে তিনি ছিলেন, মানে ওই রকম স্কোরিং স্ট্রিক কি মর্গান রজার্স, ওলি ওয়াটকিন্সের থাকে মানে পাওয়া যাবে কিনা, মানে আমার মনে হয় না, একটা সময় গিয়ে ড্রপ করবে। আপনি ধরেন এই ম্যাচে গোল দিয়েছেন, নেক্সট ম্যাচে যখন এমিরেটসে যাবেন হয়তো মর্গান রজার্স আর ওয়াটকিন্সের পা থেকে গোল আসবে না, তখন হু স্টেপস আপ, তখন আপনার মানে ম্যাচে গোল কে দেবে? তো ওই এখানে একটা ভ্যাকিউম থাকতে পারে এইখানে। যেমন জেডন সানচো কিন্তু আছে, জেডন সানচো নামার পরে কি বেঞ্চ থেকে নামার পরে খুব একটা সুবিধা করতে পারেন না, জেডন সানচো হয়তো পারেন না, কিন্তু ধরেন ওই লেস্টার সিটিতেও কিছু কিছু ম্যাচের শেষ দিকে গিয়ে মার্চ এপ্রিলে গিয়ে এমন সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে জেইমি ভার্ডি টানতে পারেন নাই। খুবই স্বাভাবিক, মানে একটা প্লেয়ার সারা বছর টানতে পারবে না। জেইমি ভার্ডির ওই জায়গাগুলো আবার লিওনার্দো উল্লোয়া নামে একটা প্লেয়ার ছিলেন, উল্লোয়া এটার উচ্চারণ উজোয়াও হওয়ার কথা, ওই বেঞ্চ থেকে নেমে হেডমেট দিয়ে গোল করে দিতেন। সেও সিজনের শুরুর দিকে খুব ভালো স্ট্রিকে ছিল, সে গোল করতো। রিয়াদ মাহরেজ ছিলেন, রিয়াদ মাহরেজ was too good ড্যানি ওই season-এ। ড্রিঙ্কওয়াটার ছিলেন মিডফিল্ডে। এই প্লেয়ারদের একটা ভালো অবদান ছিল, মানে একজন দুজন। অ্যাস্টন ভিলাতেও আছে, ধরেন ওয়াটকিন্স বলেন, মর্গান রজার্স বলেন, টিএলএমান্সের কথা বলেন, ম্যাকগিনের কথা প্রায় আমরা বলি না, তাই না? ম্যাকগিনের একটা ভালো অবদান থাকে। তারপরে রাইট ব্যাকে ম্যাটি ক্যাশ, তারপরে ধরেন ডিফেন্সেও আপনি ধরেন যে এক্সপেরিয়েন্সড প্লেয়ার আছে, ধরেন লিন্ডেলফ যদি ধরি, এমি মার্টিনেজ ব্যাকে আছেন, ভালো টিম। কিন্তু এটা শুধুমাত্র অ্যাস্টন ভিলার উপরে সোললি ডিপেন্ড করে না, ডিপেন্ড করতেছে বাকিদের উপরেও, তারাও কি ওটা লুজ করতেছে কিনা। কারণ আর্সেনাল যখন ওই সময় 15-16-তে একটা স্টেজ পরে আর্সেনাল জাস্ট মানে ছাইড়ে দিছে, আর পারেই নাই, আর তার আগেই বাকিরা অনেক আগেই সরে গেছে। কিন্তু এইবার তো ম্যান সিটি আছে এখানে ইকুয়েশনে, আর আর্সেনালও ওইরকম মানে ড্রামাটিক ফল করার অবস্থা দেখা যাচ্ছে না, মানে যদিও কারণে আমার মনে হচ্ছে না যে লেস্টার সিটি রূপ কথাটা অ্যাস্টন ভিলা করতে পারবে। আর প্রিমিয়ার লিগের এইবারের টাইটেল রেসটা হয়তো আমরা ধরেন 37th বা 38th মানে একেবারে শেষ দিকে গিয়ে ডিসাইড মজা হবে, অনেক দিন ধরে এরকম হয়, মানে হইতেছিল ম্যান সিটি জিতছে আর কি, সেগুলো ম্যান সিটি জিতছে। যাক, পরের প্রশ্নে যাই। শিওর। শোইব ওয়েজ, আচ্ছা, বেস্ট বাংলাদেশ ফুটবল মোমেন্ট 2025, স্টার্ট, বেঞ্চ, লোন সেল, মানে র্যাঙ্ক করেন আর কি। হামজাস বাইসাইকেল গোল, Morsalin's goal against India, Shomit Shom's 99 minutes goal, Guards got qualified for Asian Cup. হামজার বাইসাইকেল স্টার্ট, বেঞ্চ হচ্ছে গার্লস গট এশিয়ান কাপের তারপর বেঞ্চ, লোন হচ্ছে আপনার মোরসালিন, আর সমিত সোমেরটা সেল। খুবই কঠিন আসলে, সমিত সোমেরটা সেল করা যায় না, সমিত সোমেরটা কিন্তু হিসাব করলে আরো এনার্জেটিক ছিল। সমিত সোমেরটা সেল করতে হচ্ছে কি কারণে, ওইটা আমরা ভুলে যাইতে চাই, তাই এক্স্যাক্টলি, মানে ওই মোমেন্টটা গুড, ওই মোমেন্টটাই যদি ম্যাচটা শেষ হইতো তাহলে ওইটা হয়তো পিক ওইটা রাখতাম একে, ঠিক আছে? কারণ ওটা ভাই কি ইকুয়েশন ছিল তখন, একেবারে মানে ইকুয়েশন হচ্ছে বাংলাদেশ যদি এখানে একটা পয়েন্ট বের করতে পারে, বাংলাদেশ আর এলাইভ, ওইটা রাখতাম ওপরে। এখন ওইটার পরে যে জীবনে আরো কাহিনী বাকি আছে এটা তো আর আমরা জানতাম না, কিন্তু তো ওইটার কারণে ওইটার আফটার ইফেক্টটা অত ভালো না, আফটার টেস্টটা মনে রাখা বাজে। এবং দ্যাট ওয়াজ দ্য ম্যাচ যেটা আমি অনেক দিন পরে, যেই ম্যাচের প্রভাব আমার উপর পড়ছে, আমি পরের 2-3 দিন আমি ফ্ল্যাশব্যাকে ওই ম্যাচ দেখছি, যেটা আমি আমার সমর্থক আমলে ছাইড়ে আসছি। কাজ করতে আসার পরে আমি যে ইমোশনগুলোকে ট্যাকেল করতে পারছিলাম বলে আমি বিশ্বাস করতাম, সেটা আমার ওই বিশ্বাসটা সেদিন ক্ষতিগ্রস্ত হয়েছে ওই ম্যাচটার পরে। কারণ আমি মানে আই হ্যাড টু গো থ্রু টাফ টাইমস এই ম্যাচের ধকল সামলাইতে। আমার মনে আছে আমি টি স্পোর্টস আসার পর ওটা হচ্ছে প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ আমার, কমেন্ট্রি বক্সে আমি ওই কিছুক্ষণ আগে ঢুকছিলাম মনে হয়, আপনি হেসে দিয়েছেন আর কি লাস্ট গোলটা যখন খাইছে। কি করবো মানে ব্যাপারটা আর কত একই, মানে আমার ওই সময় হতাশায় মানে যা করার সেগুলো করার অবস্থা না, হাসি দিচ্ছি, মানে কি কিছু করার নেই, কারণ আমি আই হ্যাভ সিন দিস বিফোর ফর মিলিয়ন্স টাইম, মানে হাজারবার, ওই একবার অনেকবারের সমান আর কি। মানে অ্যাচিভমেন্টের বিচার যদি করি তাহলে মেয়েদের এশিয়ান কাপে কোয়ালিফাই করাটা টপ, কিন্তু ওইটার ব্যাপারটা এরকম হয়েছে যে যখন মিয়ানমারকে হারাইছে ওই মোমেন্টে আমরা বুঝতে পারছি, সেকেন্ড ম্যাচে তো ওই মোমেন্টে বুঝতে পারছি, মানে এটা ড্রামাটিক হয় নাই আর কি, এনাফ ড্রামাটিক,
অ্যাচিভমেন্টের দিক থেকে ওটা টপ। অ্যাচিভমেন্টের দিক দিয়ে টপ, মানে ধরেন ওটা হচ্ছে চোখের সামনে হয়নি, মানে সাক্ষাৎ এক্সপিরিয়েন্স করা হয়নি। আর মোরসালিনের গোলটার পরেও অনেক খেলা বাকি ছিল। হ্যাঁ, ওই গোলটার পরে আমরা বুঝি না যে এই গোলটা উইনিং গোল হবে, মনে হইতেছিল আবার গোল খাবে তো বটেই, স্যাররা গোল না খেলে হয়, গোল খাবে, গোল দিতে হবে, কত কিচ্ছা বাকি। হ্যাঁ, তো এই কারণে ওই গোলটার ব্যাপারটা আলাদা। আমার হিসাব করলে আমি ধরেন অ্যাচিভমেন্টের বিচারে রাখি, মেয়েদের টপটা রাখি। হামজার বাইসাইকেল কিক গোলটা যেমন চমকের দিক থেকে টপ, কিন্তু মানের দিক থেকে মানে নেপাল ফ্রেন্ডলি ম্যাচ সেল করে দিতে হবে, ঠিক আছে, তখন ওইটাদের তাই নামায় রাখতে হচ্ছে। এই তবে বেস্ট মোমেন্ট এই বছরের আমার হচ্ছে হামজার বাংলাদেশের হয়ে খেলা, এটা আমার কাছে মনে হয়। আর অনেক ধরনের ওই সন্দেহ ছিল, ডাউট ছিল মানুষজনের, এক হামজা কি করবে, এক হামজা কি করবে, মানে বাইসাইকেলটা আমার টপ, কারণ এক হামজা কি করবে আসলে, মানে ব্যাপারটা দেখা গেছে স্পষ্ট। হ্যাঁ, মানে ওই সময় হচ্ছে কি, এটার একটা আলাদা ব্যাপারও আছে। সরি আজকে আলাপ গল্প স্বল্প করতেছি বেশি, কিছু মনে করেন না আপনারা, আমার ধারণা আপনারা এগুলা খুব বিরক্ত হন না। মানে ওই গোলটা তো অক্টোবর মাসে তিনি আসার আগে একটা গ্যাপ পড়ছে না, জুনে ম্যাচ, 10 তারিখের ম্যাচের পরে অক্টোবরে বাংলাদেশের ফার্স্ট কম্পিটিটিভ ম্যাচ, সেপ্টেম্বরে তো কম্পিটিটিভ ম্যাচ ছিল না, সেপ্টেম্বর ছিল কিন্তু উনি আসেন কম্পিটিটিভ ম্যাচ ছিল। তো ওই ম্যাচের আগে হামজা যখন আবার এলেন, আলোড়ন ছিল, কিন্তু আলোড়নটা তখনও ঠিক ওই পর্যায়ে যায়নি। ওই গোলটা দেওয়ার পরে এভরিথিং চেঞ্জ, ড্রামাটিক ভাবে চেঞ্জ হয়ে গেছে। যে না, মানুষ তখন যারা ডাউটার ছিল, যারা ডাউট করতো, যারা সংশয়বাদী ছিল হামজাকে নিয়ে, এই দিন তারাও কনসিড করতে বাধ্য হয়েছে যে না, বাংলাদেশের ফুটবল পাল্টায় দেওয়ার জন্যে একজন মেসাইয়া এসছেন, যার নাম হামজা চৌধুরী, যাকে কেন্দ্র করে আমরা ফিউচারের স্বপ্ন দেখতে পারি। এবং তার উপরে বেস করে আমরা যদি বাকি জিনিসগুলো স্ট্রাকচার ঠিক করতে পারি, তাহলে আমরা আসলেই ফুটবলে ভালো করতে পারবো। ওই বিশ্বাসটা আমার মনে হয় ওই দিন জন্মাইছে মানুষের মনে। এই জন্য ওইটার একটা আলাদা আসলেই সিগনিফিকেন্স হয়তো আছে। আর ওই ধরুন বাংলাদেশের একজন প্লেয়ার বাইসাইকেলে গোল দিচ্ছে, ধরেন বলতো না যে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি হোক, গোল দিতে পারবে, পারবে না কেন? মানে একটা ঠাট্টা তামাশা চলে না সব জায়গায়, যে মানুষজন, আমি বলি আরে বাংলাদেশ গাবে গোল আজকে 3-4। হামজা আসার সিদ্ধান্ত নেওয়ার পরে আমি কতজনের কাছ থেকে যে কত রকম মন্তব্য শুনছি, কটূক্তি, এই সেই হাবি যাবে, মানে I took it personally, আমিও I took it every words I remember, ঠিক, I took it personally। এবং মানে I'm so glad যে হামজা চৌধুরী সবার মুখে ঝামা ঘষে ল্যাপটাই দিচ্ছেন, ডেলিভার্ড লাইক মানে অন্য লেভেলে। ভাই রে ভাই, বাইসাইকেলে গো, ফ্রি গো, ভাই যে ভাই, ট্যাপিং বাকি আছে। আশা করি সিঙ্গাপুরের বিপক্ষে ওটা। আচ্ছা, সিঙ্গাপুরের প্রসঙ্গ যেন আসছে, মোহাম্মদ আবু বকর মোল্লা, তার প্রশ্ন, জিকো যে পারফরমেন্স দেখাচ্ছে তাতে কিসে মার্চে বাংলাদেশের জাতীয় দলের স্কোয়াডে থাকতে পারবে এবং সিঙ্গাপুরের সাথে ম্যাচটা কি খেলতে পারবে? সিঙ্গাপুর ম্যাচ তো কাছাকাছি। জিকো ওকে। আনিসুর রহমান জিকোকে নিয়ে আমার কাছে বোধহয় একটা প্রশ্ন কি ছিল নাই। আচ্ছা, আমরা এটা নিয়ে মূল শোতে প্রচুর পরিমাণ কথা বলছি, এবং আমার ধারণা এইটা ওয়াইজ হবে ওই ডিসকাশনটা পুরোপুরি শুনলে আপনি পেয়ে যাবেন গোটাটা। তবে আমি এক্সপেক্ট করছি যে আনিসুর রহমান জিকো স্কোয়াডে ঢুকবেন। আমার এক্সপেকটেশন এটাই, এইটার বাইরে আমি আর কিছু দেখছি না। ওকে, পরের প্রশ্ন যাই, লেটস গো। পরের প্রশ্ন হচ্ছে যে নাফিজ 99 আর আলেসান্দ্রো বাস্তোনি, নিকো শ্লোটারব্যাক, মার্ক গেহি অ্যান্ড ইয়োস্কো গাভারদিওল, is this really possible for Barca to bring one of them in this January? আচ্ছা, গেহি মনে হয় লিভারপুল যাওয়ার জন্য। হ্যাঁ, গেহি হবে না, গেহি লিভারপুলে যাবে। তারপরে ধরেন বাস্তোনি পাইলে তো খুব ভালো হইতো, বাস্তোনিও হবে না, মনে হয় না। শ্লোটারব্যাক একটা সব দিক থেকে, গাভারদিওল ছাড়ার কথা না, গাভারদিওলার ছাড়লে ভালো হইতো, লেফট ফুটের সেন্টারে খেলা করতে, মানে বার্সার লেভেল আপ হয়ে মানে লা লিগায় ভালো করতে হবে। এবং দেখেন যে বাস্তোনিও তো লেফট, হ্যাঁ, ওই সাইড পিক করা, কিন্তু সব আমার কাছে শ্লোটারব্যাককে মনে হয় যে বেশি ফিটিং। শ্লোটারব্যাক মনে হয় না এত ক্লিক করবে আর কি। হান্সি ফ্লিক বুঝছি, মানে জার্মান কানেকশন। আমি মানে এইখানে চারজনের একজনের মনে হচ্ছে না, আমি দেখতেছি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে বার্সেলোনায়। জানুয়ারিতে পাওয়া খুব কঠিন, কারণ ধরেন বরুসিয়া ডর্টমুন্ড জানুয়ারি ছিল না। হ্যাঁ, জানুয়ারিতে পাওয়া খুব কঠিন, তাই না? এর মধ্যে মনে হয় শ্লোটারব্যাকের ইয়াটা একটু বেশি। হ্যাঁ, চান্সেস বেশি হইলে হইতে পারে, মানে যদি মানে লজিক্যালি চিন্তা করেন, হবেই না, জীবনেও হবে না, মানে এটা মনে হয় না, খুব অসম্ভব কিছু হইলে হয়তো
100 মিলিয়ন 120 মিলিয়ন দিলে হয়তো করতে দিবে। তাও ঠিক করতে দেবে, এইটাই প্রশ্ন। মানে আপনি কি লেভানডস্কির ইন্টারভিউটা পড়ছেন, রিসেন্ট ইন্টারভিউটা? না, পড়ায় না। লেভানডস্কির রিসেন্ট ইন্টারভিউতে তার প্রশ্ন করা হয়েছে যে আপনি আপনাকে কি বার্সেলোনা আসলেই বলছিল যে আপনি এর বেশি গোল দিয়েন না, গোল দিলে তো আপনার বোনাস দিতে হবে। এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল না যখন সে ফার্স্ট সিজন আসে, ফার্স্ট সিজন না সেকেন্ড সিজনে, যে একটা এই অ্যামাউন্টের বেশি গোল হলে সে বোনাস পাবে, হ্যাঁ, কন্ট্রাক্টেই আছে। কন্ট্রাক্টে থাকে। তখন সে টেকনিক্যালি জিনিসটার আনসার দিছে যে বলে নাই যে বার্সা তারে বলছে, এটাও বলে নাই বার্সা তারে বলেও নাই। তখন সে বলছে যে বার্সেলোনার অর্থনৈতিক অবস্থা আসলে কত খারাপ এবং এভরি পেনি কাউন্টস, এভরি পেনি, ঠিক আছে। এবং জিনিসটা তিনি এত সুন্দর করে ব্যাখ্যা করছেন। রবার্ট লেভানডস্কি ইজ এ বার্সেলোনা লেজেন্ড এবং বার্সেলোনায় খেলার জন্য বায়ার্ন মিউনিখ থেকে তিনি যে আসছেন, মানে কেন আসছিলেন বার্সার ওই দুরবস্থায়, আমি এটা বুঝতে পারছি তার ওই ইন্টারভিউটা পড়ার পরে। মানে স্যালুট টু হিম। এই ক্লাবের 120 মিলিয়ন দিয়ে প্লেয়ার কেনা, আপনি লেভানডস্কির ইন্টারভিউটা আবার পড়েন, 100 দিয়ে কেনা সম্ভব না, ঠিক আছে। এটার মানে যেখানে লেভানডস্কির মতো প্লেয়ারকে চিন্তা করতে হয়, সে বলছে এটা যে আমি গোল করার আগে আমাকে চিন্তা করতে হচ্ছিল আমি করবো কি করবো না। আপনি চিন্তা করতে পারেন একটা স্ট্রাইকার গোলের সামনে গিয়ে তাকে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হচ্ছে, কারণ এইটা হইলে তারে ক্লাবের এক্সট্রা পে করতে হবে, ক্লাব জানে এক্সট্রা ঝামেলা। ভাই আজকালকার যুগে এই মেন্টালিটি যেই প্লেয়ারের মধ্যে আছে, স্যালুট টু রবার্ট লেভানডস্কি। ইজি ভাই, এটা দেখতে হবে। এই স্টোরিটা দেখেন। যাই হোক, আমি চাই এর মধ্যে স্লটারব্যাক অথবা বাস্তনি পাইলে খুব ভালো, স্লটারব্যাক হইলেও চলবে আমার ধারণা, কিন্তু তৌসিফ বিশ্বাস করে না স্লটারব্যাক দিয়ে কাজ হবে, তাই তো? হ্যাঁ, মানে আপনার কন্টেন্টের তো রিয়াল মাদ্রিদ না, স্লটারব্যাক ইজ এ গুড সেন্টার ব্যাক, ফিউচার মানে ভালো ফিউচার, আরো ফিউচার বাকি আছে। হইলে হইতে পারে। আচ্ছা, যাবো। মোহাম্মদ আশফাকুর রহমান বর্ষ, আসসালামু আলাইকুম ভাইয়া, দূর লন্ডন থেকে এই প্রথম প্রশ্ন করছি। আপনাদের শো সবসময় শুনি, কারণ আমার মনে হয় যেন আমি কারো সাথে ফুটবল নিয়ে তর্ক করছি। যাই হোক ভাইরা, এবার বলুন এই সপ্তাহের ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্টস টেবিলটা কেমন লাগলো, আর অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়নশিপের প্রার্থী হিসেবে রাখবেন কিনা? আচ্ছা, মাহবুবুল হক নামে একজন প্রশ্ন করেছিলেন, এই প্রশ্নটা প্রথমে নেওয়া হয়নি কিন্তু এখন মনে হচ্ছে প্রাসঙ্গিক। ওনার প্রশ্নটা ছিল যে আই হ্যাভ আ প্ল্যান, এটা যদি ফুটবল শোর ক্ষেত্রে আপনারা খাটান তাহলে হোয়াট ইজ ইউর প্ল্যান? মাই প্ল্যান ইজ মাই পার্সোনাল প্ল্যান, সেটা হচ্ছে যে এই শোটারে এক্সট্রা একটা এপিসোড অ্যাড করে, সেটা ফ্রাইডেতে হইতে পারে, ফুটবল শো প্লাস নামে, যেই এপিসোডে আমরা সমর্থকদের সাথে দর্শকদের সাথে সরাসরি আলোচনা করব। মানে এই যে কোয়েশ্চেন থ্রু এটা থাকবে আর টাইমের মতো, কিন্তু ফ্রাইডেতে আমরা 3, 4 জন 5 জন গেস্ট বাছাই করব, যাদের কাছ থেকে আমরা জুমে বা কোনো একটা কিছুতে অ্যাড হব। এবং রাত 10টা বাজে করলে আমার ধারণা বিশ্বের বিভিন্ন স্থান থেকে আমাদের এই শো যারা দেখেন, আমি দেখছি প্রচুর মানুষ দেশের বাইরে থেকে দেখেন। আমার ধারণা দেশে যত দেখেন তার চেয়ে দেশের বাইরের লোকেরা বেশি দেখেন, এবং উনাদের কাছ থেকে সরাসরি কানেক্ট হয়, উনাদের ভালো লাগা মন্দ লাগা সবকিছু শো কেন্দ্রিক, ফুটবল নিয়ে আলোচনা, ফুটবল নিয়ে গসিপ, এই যে আড্ডাটা আমরা দিই আর এই আড্ডাটারে এই লেভেলে নিয়ে যাওয়া, মানে এইটা হচ্ছে আমার টার্গেট। আমি জানি না আমি হ্যাভ এ প্ল্যান, আমার মানে আই হ্যাভ টু বি ইলেক্টেড, ঠিক আছে, এটার জন্য আমার সেই পাওয়ার নাই। আই উইশ আই হ্যাড দ্য পাওয়ার, আমি তাহলে এটার চেহারাই পাল্টাই দিতাম আর কি। যদিও এই চেহারাটাও মানে যা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আলহামদুলিল্লাহ আমি আরো পলিশ করার পক্ষে আর কি। আশফাকুর ভাই আসলে মানে উনি হয়তো বাংলায় টাইপ করতে পারেন না, উনি হচ্ছে যে কমান্ড প্রম্পট দিয়েছেন ইয়াতে এই চ্যাট জিপিটিতে, কমান্ড প্রম্পটের অ্যানসার সহ ওটা কপি পেস্ট করছেন। আচ্ছা, ফিল ফ্রি, আপনি এটা ই করতে পারেন, মানে ইংলিশ বাংলা বাংলাদেশ যাই দিবেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, প্রশ্নটা কি ছিল? ওই ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্টস টেবিলটা কেমন দেখছেন, দেখলেন আর কি লাগলো, আর চ্যাম্পিয়নশিপের প্রার্থী হিসেবে অ্যাস্টন ভিলাকে, মানে প্রশ্ন তো আমরা উত্তর আমরা এটা ওইখানে আমার মূল শোতে আপনি চলে যেতে পারেন, ওইখানে সুইচ করলে এই আনসারটা পেয়ে যাবেন। অপূর্ব তিনিও বলেছেন যে আসসালামু আলাইকুম ভাই, প্রতিদিন ভিডিও দেখি, বিশ্লেষণ ভালোই লাগে। আপনাদের প্রশ্ন করছে যে ফ্লামেঙ্গোর কোচকে বাংলাদেশ পুরুষ ফুটবল টিমের কোচ আনা হয় তাহলে 2034 বিশ্বকাপে বাংলাদেশে দেখতে হবে না ভাই। ফিলিপে লুইসের কি ঠেকা পড়ছে বলেন তো ভাই। মানে আমরা স্বপ্ন দেখতে বাধা নাই, আমরা স্বপ্ন দেখবো বাস্তবিক স্বপ্ন। ফিলিপে লুইসকে তো ধরেন সাউথ কোরিয়া এফোর্ড করতে পারবে না, কথার কথা, তাই না? জাপানে নিতে পারবে। আর ফিলিপে লুইস কি ধরেন এই ধরনের একটা মানে মৌসুম কাটানোর পর উনি কি ধরেন সাউথ কোরিয়া বাংলাদেশ টার্গেট করবেন? সবার তো ভাই ইউরোপ, সবার তো ভাই টাকা দিয়ে হয় না। আপনি ধরনের ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলেন, উনি কি এসে ইন্ডিয়ায় কোচিং করাবেন, বাংলাদেশে কোচিং করাবেন? তো উনার তো একটা লাইফের তো একটা গোল থাকবে, সেট থাকবে যে আমি হাইয়েস্ট লেভেলে কম্পিট করতে চাই, এটাই সাকসিড করতে চাই, মানে একটা ভালো জায়গায়। বাংলাদেশের কোচ হিসেবে দেখা যায় বাস্তবিকভাবে কোনটা, ধরেন এই যে আফ্রিকান কাপ অফ নেশনস চলতেছে,
মালি সেদিন ড্র করছে না, হ্যাঁ ড্রামাটিক ড্র করছে মরক্কোর সাথে। মালির কোচ কে? ডোন্ট নো। টম সেন্ট পিট। এটা কে জানেন? উনি বাংলাদেশের কোচ, ও বাংলাদেশের কোচ ছিলেন। উনি- ইয়েস এক্স বাংলাদেশ কোচ 2016 সালের দিকেই তো মনে হয়, 15-16 সালের সময়। আমি আনন্দভের পোস্টটা এবং পড়ছিলাম। সে অল্প কয়দিনে তাকে স্যাকড হইতে হয়েছে বাংলাদেশ থেকে, অল্প কয়দিনে। টম সেন্ট পিট এই প্রথম যে আফ্রিকান কাপ অফ নেশনসের দলকে নিয়ে গেছেন তা না, এর আগেও তিনি বহুবার বিভিন্ন দলের হয়ে, আফ্রিকার দলের হয়ে একগাদা কাজ করছেন। বাংলাদেশে তিনি ন্যাশনাল টিমে কোচেন, এমন না যে বাংলাদেশ ন্যাশনাল টিম এর আগে ভালো কোচ নিয়োগ দেয় নাই, দিছে, তারা টাইম দেয় নাই। আমাদেরকে এই টাইপের কোচের দিকে যাইতে হবে। বাংলাদেশে এই ফাঁকে ক্লাব লেভেলেও পলপুটের মতো কোচ কাজ করছেন, যারা নিয়মিত আফ্রিকান কাপ অফ নেশনসে দল নিয়ে যান। রাডারে অনেক কোচ আছে, প্ল্যান করলে, প্রোগ্রাম করলে খুবই সম্ভব। আমাদেরকে সেগুলোর দিকে যাইতে হবে। এই ওকে মোহাম্মদ যাবো। জুড বেলিংহাম, আপনি আনসার দেন। জুড বেলিংহাম ভাই, ভারতে আইএসএল নিয়ে কি সমস্যা হচ্ছে বলেন? আচ্ছা, ভারতের আইএসএল সমস্যা ওটা হচ্ছে যে কমার্শিয়াল পার্টনারটা ছিল 10 বছর ধরে ওরা ছিল আইএসএলে, ওরা হচ্ছে যখন মানে আর কন্ট্রাক্ট শেষ হয়েছে ওরা রিনিউ করে নাই। এর জন্য কি হয়েছে, একটা ওপেন টেন্ডার করতে হয়েছে সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে। সেখানে কোনো বিড আসে নাই, কোনো কমার্শিয়াল পার্টনার পাওয়া যায় নাই। তারপর আইএসএলের ক্লাবগুলো চেয়েছিল যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে কথাবার্তা বলে যে আমরাই চালাবো আর কি আইএসএলটা, কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এটাতে না করে দিয়েছে। নতুন টেন্ডার আসবে, সব কিছু মিলিয়ে তারপরে হচ্ছে আইএসএল শুরু হবে। মানে একটা অনিশ্চয়তা এখন পর্যন্ত আছে যে কবে নাগাদ আর শুরু হয় না হয়। মুম্বাই সিটি এফসি কি হলো? এই যে অনিশ্চয়তার জন্য ওরা সরে গেছে। মানে ওদের প্ল্যান হচ্ছে আমরা এমন জায়গায় ইনভেস্ট করব যেখানে লিগটা চলবে, লিগের নিশ্চয়তা থাকবে, যেখানে কম্পিটিশন হবে, মানে যেখানে খেলা চলবে, মানে খেলা হবে কি হবে না এমন জিনিস নিয়ে। আচ্ছা, বাংলাদেশের তো এখন মিডল ইস্টের অনেক কান্ট্রির সাথে সম্পর্ক ভালো ভালো। মরক্কোর সাথে সম্পর্ক ভালো, তুরস্কের সাথে, ইউএইর সাথে। মানে এই জিনিসগুলো আমরা বাংলাদেশে আনতে পারতেছি। মানে ওয়াই ডোন্ট উই ট্রাই? বাংলাদেশেও তো ধরেন সিটি ফুটবল গ্রুপ, সিটির যে পরিমাণ ফ্যান আছে, সিটি ফুটবল গ্রুপের একটা ফ্র্যাঞ্চাইজি ক্লাব দিয়ে আমরা একটা মানে ব্যবস্থা করি, একটা আসলে তো বাকিটা চেঞ্জ হয়ে ইজ ইট পসিবল আসলে? ধরেন মানে ওরা কি ইন্টারেস্টেড হবে বাংলাদেশে? হবে যদি আপনি যদি আইএসএল স্ট্যান্ডার্ডটা দেখাইতে পারেন। আইএসএল স্ট্যান্ডার্ড বাংলাদেশে ফলো করা অবিশ্বাস্য কিছু না। বাংলাদেশে এই যে এখন বিপিএল ক্রিকেট যে চলতেছে, বিপিএল ক্রিকেটের কত বড় সুবিধা দেখেন, যে 4-5-6টা ফ্র্যাঞ্চাইজি যাদের ক্লাবের একটা নাম দিছে, এক একটা এলাকা ভিত্তিক নাম দিছে। এলাকা ভিত্তিক নাম দিয়ে হয়েছে কি, কোনোটার সাথে এলাকার কোনো দূরতম সম্পর্ক, দর্শকরা কানেক্ট করে, দূরতম সম্পর্ক নাই। কিন্তু ওই যে রাজশাহীর যে লোক, উনি তো ক্রিকেট খেলা দেখেনও না, ঠিক আছে, কিন্তু ম্যাচটা হাইলাইটসে দেখতে যান, এবং হাইলাইটসে দেখতে যেটা যান সেটা দেখে তার কাছে তৃপ্তিই পান তিনি, জানেন, ঠিক আছে, হাইলাইটস দেখার মতো। আমার ধারণা, আমি জানি না এবার কত মানুষ বিপিএল দেখতেছেন, আমার ধারণা ক্রিকেট থেকে মানুষের দিনকে দিন অ্যাটেনশন কমে যেতেছে, উইচ ইজ ভেরি পজিটিভ ফর ফুটবল। ফর ফুটবল না, মানে এটা আমার খুব ভালো লাগে, আমার সরি। তারপরে কিন্তু ওদের কিন্তু কোনো কানেকশন নাই, মানে ওই স্থানীয় লোকেদের সাথে কোনো কানেকশন নাই। একজনের দেশের বাড়ি এক জায়গায়, সে খেলে ঠিক উল্টা জায়গায়। মনে করেন যে একজনের দেশের বাড়ি গোপালগঞ্জ, সে খেলে হইলো ফেনের টিমে, মানে জোকিং, মানে এই দুই জনের টিম তো নাই, টিম কথার কথা বলতেছি। তো এইটাতে তো কানেকশন তৈরি হয় না, এবং এইটা দিয়ে 10 বছর হয়ে গেছে, দুনিয়ার সব জায়গায় লিগের মান বাড়ে, এটা কিন্তু কমছে। ঠিক আছে, তো বাংলাদেশের ফুটবল যদি চাইতো যে একটা লিগ নামাবো খালি স্থানের নাম দিয়ে এবং খালি ওই জায়গায় খেলা ফেলাবো, ভাই বাংলাদেশ শুক্র শনিবার খেলা ফেলাবেন রাতের বেলায়, প্রপারলি ব্রডকাস্ট করবেন, প্রপার ব্রডকাস্টিং। 2 বছরের মাথায় আপনি যদি প্রপারলি অ্যাপ্রোচ করেন, সিটি ফুটবল গ্রুপটা আপনারা ইনভেস্ট করবে। ইনভেস্ট করার জন্য লোকে বলছে ফ্র্যাঞ্চাইজি লিগ বাংলাদেশ, হ্যাঁ, এবং ফ্র্যাঞ্চাইজি লিগ হইতে হবে এটা নেসেসারি না, ফ্র্যাঞ্চাইজি লিগের ফরম্যাটেও যাইতে পারেন, অন্য ফরম্যাটেও যাইতে পারেন। কিন্তু এইটা আমার কাছে মনে হয় যে পরিষ্কার বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে বাংলাদেশের মানুষ ফুটবল খেলা দেখতে চায়, হ্যাঁ, দেখতে চায়, এইটা হইতেছে গুরুত্বপূর্ণ, এবং তারা খেলাটা ভালোবাসেন। খেলাটা যেহেতু, তার মানে আপনার এখানে মেজর কাজটা করাই আছে। এরপর একটা হইতেছে আপনাদের দায়িত্ব, মানে ফেডারেশনের দায়িত্ব। এই যে একটা বড় স্বপ্ন, এই স্বপ্ন দেখার সাহস আপনার আছে কিনা, সেই স্বপ্ন দেখার মানে ক্যাপাসিটি আপনার আছে কিনা, এটার উপর ডিপেন্ড করে তারপরে আপনি কাজ করবেন। আমার ধারণা এই স্বপ্ন দেখার ক্যাপাসিটি কেউ দেখাইতে চান না। আচ্ছা, এই কানেকশন যে ইস্যুটা, ধরেন নতুন যে সংস্থাটা, যখন ধরেন যাদের জন্ম দেশের 9-10 হয়েছে,
নতুন একেবারে ধরেন 14-15 বছর বয়স যারা ইউরোপিয়ান ফুটবল দেখে, তারা কি ধরেন আবাহনী, মোহামেডান, তারপর ধরেন পিডাব্লিউডি, এই ক্লাবগুলোর যে নামের সঙ্গে এটা কি কানেক্ট করতে পারে? হয়তো পারেন না, বেশিরভাগই পারেন না। মানে কানেকশন ইস্যু আছে না, ধরেন মানে ওরে আমি কেমনে উন করব? এটা তো কোনোটাই তো সোশ্যাল ক্লাব না। এই যে দেখেন, মানে সোশ্যাল ক্লাব হইতে হবে, ক্লাবটা সোশ্যাল হইতে হবে, এলাকায় তার একটা প্রভাব থাকতে হবে, এলাকার গণ্য মানে যে সামনে ভোট আসতেছে, ইলেকশন হইতেছে, এই ইলেকশনের সময় ওই ক্লাবেরও একটা ক্লাবে যায় ভোট চাইতে হবে, মানে ক্লাব এত পাওয়ারফুল, মানে এই লেভেলে ক্লাবটা যাইতে হবে। ধরেন এই যে বাংলাদেশে ক্লাব আছে না, গুলশান ক্লাব, ঢাকা ক্লাব, বনানী ক্লাব, অনেক ক্লাব আছে, অনেক ক্লাব, হ্যাঁ। এই ক্লাবের পাওয়ার হোল্ড করে না, ঠিক আছে? সেই ক্লাবের সেই সেম লেভেলের পাওয়ার কেন হোল্ড করতে পারবে না বাংলাদেশের একটা ফুটবল ক্লাব, একটা ক্রিকেট ক্লাব? আমার বলেন, ঠিক আছে? মানে এর না অনেক ডিফারেন্ট এপিসোড করা সম্ভব, কিন্তু আমি একটা মোটা দাগে গড়পড়তা কথা বইলা গেলাম কতগুলা। আমাদেরকে আমার কথা আপনি লিখে রাখতে পারেন, বাংলাদেশে যে ফরম্যাটে লিগ চলে এইটা জীবনে কোনোদিনও দর্শক আগ্রহ মানে এইভাবে চালাইলে খেলা দেখানোর হিসাব থেকে শুরু করে সব এইটা কোনোদিনও অ্যাটেনশন কাটতে পারবে না। এটাকে আপনাকে খুবই কঠিন, আপনাকে পুরাপুরি জিনিসটাকে মোল্ডটাই চেঞ্জ করে ফেলাইতে হবে, আপনার নতুন করে রিথিঙ্ক করতে হবে যে আমি কি পাইতেছি এবং কি মানুষের কাছে পৌঁছতে হবে। আপনি একবার মানুষের কাছে পৌঁছান, বাংলাদেশের ফুটবল ন্যাশনাল টিম খালি দেখেন, হামজা আসছেন তো ভালো কথা, হামজাকে দিয়ে তো আপনি মানুষের কাছে পৌঁছাইছেন, এরপরে আপনার সবকিছু স্ট্রেইট হয়ে গেছে, কিন্তু সিধা হয়ে গেছে, সবাই চাপে থাকে। হ্যাঁ, মানুষের কাছে যেই মুহূর্তে পৌঁছাইবেন সেই মুহূর্তে আপনি ঠিক লাইনে আছেন এবং সেই মুহূর্তে আপনি সোজা থাকবেন এবং আপনি স্ট্রেইট লাইনে চলবেন। মানুষ আপনাকে বাধ্য করবে, আপনি এই খেলাটাকে নিয়ে আগে মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ববোধ থেকে ওই দায়টা পালন করেন, এরপর বাকি কাজ নিয়ে মানুষই করে দিবে, সমর্থকরাই করে দিবেন। বাংলাদেশের মতো এইরকম অন্তপ্রাণ সমর্থক পৃথিবীর কয় দেশে আছে? এক্স্যাক্টলি। আপনার দেশের লোকজন কন্টেন্ট একজন ইন্টার মিলান পর্যন্ত বাংলা গান দিয়ে তার কন্টেন্ট চালাইতেছে এখন। আপনি বুঝেন, মানে বাংলাদেশে হচ্ছে এত উর্বর ভূমি ব্যবসার ক্ষেত্রে, আর আপনি বলে ব্যবসা করতে কাস্টমাইজ করে যে চালাচ্ছে, আর আপনি বলে ব্যবসা করতে পারেন না, এটা হয়? আপনার ওই দিন ওই যে কোন একটা অ্যাডের টাইমে বিগত সপ্তাহে মনে হয় এর আগে ওই যে হাইলাইটস এর ব্যাপারটা বলছিলেন না, ব্যাপারটা কিন্তু একেবারে স্পট অন ছিল। ধরেন এই নিউক্যাসল ইউনাইটেড, ওয়েস্ট হ্যাম, এদের পেজগুলোতে গিয়ে দেখেন ইউটিউবে, এরা যে হাইলাইটস গুলো তো হয় অনেক ভিউ, কিন্তু ধরেন নিউক্যাসলের স্টার ভোলতা নিয়ে একটা স্পেশাল ইন্টারভিউ কেউ দেখে না, কেউ দেখে না, কিন্তু ওই হাইলাইটস দেখতে আসলে মানে মিলিয়ন মানুষ নিউক্যাসলের হাইলাইটস দেখতে আসে। ধরেন মোহামেডান, আবাহনী, উনারা তো জানেনও না, দেখেন গিয়া যে এই যে খেলা যেটা বাংলাদেশ ফুটবল লিগে দেখানো হয়, এটার একটা হাইলাইটস তাদের পেজে পাওয়ার কথা, তাদের কিন্তু এইটার রাইট থাকার কথা যে হাইলাইটসটা আমি আমার পেজ থেকে দিব এবং ওইখানে মানুষজন খেলা দেখতে ঢুকবেন, এখান থেকে তার একটা মিনিমাম হইলেও একটা আর্নিং হবে। এক্স্যাক্টলি হয়ই না বাংলাদেশ এটা, কারণ ক্লাবগুলো হয়তো জানে যে ওনাদের নিজেদের কি কি পাইতে পারে, এই ব্যাপারে তারা সচেতন, কিন্তু সব সময় এই জিনিসগুলো তারা আদায়ও করতে পারে না, কারণ স্ট্রাকচার নাই, বডি তো নাই, কোনো মতে খেলা চালানোটাই যেখানে আপনার হইতেছে একটা ফ্যাক্টর, সেইখানে উন্নতি হয় না। আরেকজন তো ভাই আদনান সাদিক, খেলা চালানোটাই সফলতা না, খেলাটা কিভাবে চলতেছে সেটাই সফলতা। যে আদনান সাদিক খান খাদেম, উনি একটা আক্ষেপের কথা জানাইছে ব্রডকাস্টিং নিয়ে কি ফাজলামো করে বাফুফে। কিংস আবাহনী ম্যাচ আমরা দেখতেই পারলাম না, মানে এটাও তো একটা ইস্যু। মানে কিংস আবাহনী যে ম্যাচটা হইলো, কেন কোনো খেলা কি দেখতে পারেন? দুর্দান্ত ম্যাচ হইলো, মানে গত রাউন্ডের তো একটা ম্যাচও তো দেখানো যায়নি। না, কি আগের এপিসোডে বলছি এক কথা, মানে চূড়ান্ত মাত্রার হতাশা এইগুলো নিয়ে। জান বলেন, আশিকুর রহমান রোনালদো দ্বিতীয় গোলটা কেমন লেগেছে বলেন? ভালো গুড এটা কি ধরনের কথাবার্তা? এটা তো সবাই বলতে পারে ভালো, মানে রোনালদোর চেয়ে বহুত ভালো গোল দিছে। মানে সবচেয়ে পজিটিভ হচ্ছে আল নাসের, মানে 10টায় 10টা জিতছে। আবার মনে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো এবার ফাইনালি আল নাসেরের হয়ে ওই লিগ শিরোপাটা, সৌদি প্রো লিগের, মানে হিজ পারবে, সম্ভব তো মনে হচ্ছে। 10টায় 10টা ম্যাচ জেতা তো চারটিখানি কথা না। মেসি পারছেন, রোনালদোর তো পারা, হ্যাঁ পারা উচিত। তার মানে যদি আল নাসেরকে লিগ জিতিয়ে রোনালদো যান বিশ্বকাপ খেলতে, কেমন হবে ব্যাপারটা? শীষ ভালো হবে। আপনার প্রশ্ন? সেটা আলাদা একটা মানে আলাদা জায়গা আর কি। আচ্ছা বলেন, আহমেদ এসটিএম, আর্সেনালের অ্যাটাক লাইনে কি আসলেই বড় ক্লাবের যেমন হওয়া উচিত সেই অনুপাতে কাজ করতে পারতেছে? বলেন। অ্যাটাক লাইন বড় না হয় না, মানে আর্সেনাল যেই ধরনের টিম, যে ধরনের সাফল্য, আমার তো মনে হয় মাঝে মধ্যে, মানে অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করবেন, আপনিও করবেন, আমার তো মনে হয় যে অ্যাট টাইমস
সাকার চেয়ে ননি মাদুয়াকে রাইট উইংয়ে বেটার অ্যাট টাইমস, মানে ডিফারেন্ট সিনারিওতে, মানে ডিফারেন্ট অপোনেন্টের ক্ষেত্রে। তারপর ইয়োকেরেশও তো ওইরকম সুবিধা করতে পারেন না। মানে আমি একটু হেভি মেটাল ফুটবল দেখতে চাই আর্সেনালের কাছ থেকে। ইউ হ্যাভ দ্য কোয়ালিটি, ইউ হ্যাভ দ্য মানে রিসোর্সেস, তোমার রিসোর্সেস আছে, কোয়ালিটি আছে, একটু হেভি মেটাল ফুটবল দেখাও ভাই। মানে আর আমার তো রাগ সঙ্গীত চলতেছে। মানে কি বলবো ভাই, মানে অনেক slow ব্রাইটনের সঙ্গে হোম ম্যাচ, ঠিক আছে, আপনি যদি ওই গোলটা খাওয়ার পরের 5 মিনিটের খেলা একটু মনোযোগ দিয়ে দেখেন, আপনি দেখবেন যে আর্সেনালের ছেলে পেলের চোখে মুখে হচ্ছে আয় হ্যাঁ খেয়ে গেলাম নাকি আরেকটা। মানে হোয়াট ইজ দিস ভাই, মানে ফুটবল এনজয় করার জন্য খেলো, মানে এত বেশি মানে রেজাল্ট কনসার্ন হইলে তো ভাই সমস্যা। শেষ দিকে তো টাইট হয়ে গেছে, মানে খুবই টাইট। মিকেল আর্তেতা চাপে পড়ে গেছে, এক্সট্রা টাইম যখন অ্যাডেড টাইম যখন চলতেছে, মানে এমিরেটস নার্ভি, এবং এটা এই প্রথম ঘটছে তা না, করতেই আছে কয়েক ম্যাচ হ্যাঁ, ধরে। উলভসের সঙ্গে ম্যাচটা তো হইছে, সেম সিনারিও। উলভসের সঙ্গে যদি ওন গোল দেয়া যেত তাহলে ম্যাচ, মানে উইচ ইজ, মানে আমি তো দেখি না আর্সেনাল মানে এইরকম চলতে থাকলে সম্ভব না। মানে কেন কাই হাভার্টস তো আসতেছে, কাই হাভার্টস আসতেছে, মানে আপনি কি ইউকেরেশ ইএপিএল জেসির পাশে কাই হাভার্টসে খেলাবেন? একটু খেলাবো, সমস্যা কি? কাই হাভার্টস ওই চেলসিতে চ্যাম্পিয়ন্স লিগ ওই ফাইনালে একটা গোল দিয়েছে, এরপরে গেলে কাই হাভার্টস প্রিমিয়ার লিগ জিতে আর্সেনাল। আপনার এজে কই গেল? কয়দিন খুব নাম ডাক শুনলাম, ঠিক আছে, খুব একটা বিরাট এত প্লেয়ার, আমি তো বললাম যে ওই এতগুলো প্লেয়ার আপনি সিস্টেমে কেমনে খেলাবেন? আপনার তো 11 জনের বেশি খেলাইতে পারবেন না। ওডেগার্ড, মিকেল মেরিনো, আপনি ডিক্লান রাইস একটা ম্যাচে বেঞ্চ করতে পারবেন? অসম্ভব না, দেখলেন রাইস তো চলবে না, টু গুড। বেঞ্চ করলে হবে। হ্যাঁ, বেঞ্চ করলে হবেই না। আপনার প্রিমিয়ার লিগের ম্যাচে আপনার ডিক্লান রাইসে খেলাইতে হবে, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ওই জায়গায় ডিক্লান রাইসে খেলাইতে হবে, মানে ডিফিকাল্ট। আর্সেনালের অ্যানালিসিসটা একদম খুব দুর্দান্ত করে, আমার খুব ভালো লাগে, ঠিক আছে। না, আমার মনে হয় যে এইভাবেই, এইটাই আপনার রিয়েল ইউ। তারপর আপনি বলতেছেন বড় ক্লাবের মতো হয় নাই? না, এখনো বড় ক্লাবের মতো। আমার তো মনে হয় বড়, এর চেয়ে বড় ক্লাবের মতো আর কি হবে? ধরেন ডমিনেট করতে হবে অপোনেন্টরে। আপনি ধরেন যে আপনি তো আর এর্লিং হল্যান্ড পাবেন না সবাই মিলে, তাই এটা না? ঠিক। তা আপনি ইয়োকেরেশকে আনছেন, তো এর চেয়ে ভালো আর কি আনবেন? বাজারে ছিলই বাকি। ধরেন কালকে যেসব চান্স মিস করছে আর্সেনাল, ওগুলো গোল দিলে আমার এই কথা এই জায়গায় থাকতো না। এই যে আপনার টিমে ইয়োকেরেশ, জেসুস, কাই হাভার্টস, মিকেল মেরিনো ওই জায়গায় খেলতে পারে, আমি এর বাইরে আপনার আবার লাগবে তো না সাকা আছে। আমার লাগবে না ভাই, আমি চাই আর একটু ধরেন ওদেরকে একটু মন খুলে খেলার একটা ব্যাপার আছে না। তো এটা তো আপনার কোচের স্বাধীনতা দিতে হবে। এইটাই তো কোচের এই ফ্রিডমটা তো দিতে হবে। আপনি ধরেন এই ওডেগার্ড কালকে বক্সে বাইরে থেকে গোল দিল সিজনের প্রথম। ওডেগার্ড কয়টা শট নিছে প্রিমিয়ার লিগ? যত নেই না, আজকাল তো কেউ নেই না। ওডেগার্ড যায়, ওডেগার্ড সামনে 10 হাত স্পেস, হ্যাঁ, বলটা ঘুরে সাইডওয়েজ মারে। মানে তোমার তো ক্যালিবার আছে ভাই, তুমি শট মারো, 5টা শট অন টার্গেট নাও। এটা তো ধরেন, এটা তো খালি আর্সেনালের দোষ না, এটা তো গোটা ফুটবলেরই দোষ। ফুটবলে তো এখন আউটসাইড অফ দা বক্সে শট করার যে প্রবণতা, এটা তো প্রবল ভাবে কমে গেছে, প্রবল ভাবে কমছে। আর ধরেন যাদের ক্যালিবার আছে তাদেরকে তো ওই ফ্রিডমটা দেওয়া উচিত। আমার মনে পড়ে আমি যখন ছোটবেলায় প্রিমিয়ার লিগ দেখতাম, সেই সময় মানে একটা হাইলাইটস থাকতো টপ 10 গোলস, এটার মধ্যে 4টা-5টা গোল থাকতোই বক্সের বাইরে, 4টা-5টা থাকতোই। হ্যাঁ, সেইটা থেকে এখন তো সপ্তাহে একটা বক্সের বাইরে গোল খুঁজে পাওয়া টাফ হয়ে গেছে। আপনি দেখেন এই মেথডিক্যাল কোচের ভিতরে সবার উপরে কে? গার্দিওলা। হ্যাঁ, আপনি কেভিন ডি ব্রুইনার ম্যানচেস্টার সিটিতে জার্নিটা দেখেন, অহরহ গোল দিছে ডি বক্সের বাইরে থেকে, বাম পা দিয়া, ডান পা দিয়া, মানে গোলের পর গোল দিছে। এই এমন ইম্পর্টেন্ট ম্যাচ, ধরেন টাইটেল রেসে চেলসি আর ম্যানচেস্টার সিটি, ডি ব্রুইনা বা পা দিয়ে সব ডি বক্সের বাইরে একটা গোল দিয়ে জিতাই দিছে ম্যাচ। আমার ঠিক মনে পড়তেছে না। আবার কোম্পানিও অনেকগুলো লাফাই লুফাই ওইটা হেডে গোল দিয়ে ম্যাচ জিতাইছে, এরকমও আছে টাইটেল রেসের। তো গার্দিওলা যদি কেভিন ডি ব্রুইনার ফ্রিডম দেয়, তো আপনি ওডেগার্ডের ফ্রিডম দিবেন না? দেওয়া উচিত না? মানে মিকেল আর্তেতা আর একটু সাহসী হইতো। হ্যাঁ, হেই আর্তেতা বস, প্লিজ লিসেন টু দিস গাই। আচ্ছা, পরের প্রশ্ন। 2005 আতিক, পরীক্ষা দিতে ঢাকায় আসছিলাম, প্ল্যান ছিল বসুন্ধরা বনাম আবাহনীর খেলা দেখবো, 4টা গোল, একটা পেনাল্টি সেভ, ফ্লাড লাইটে খেলা দেখাও, নাবিল ভাইয়ের সাথে দেখা করে কথা বলা, সব মিলিয়ে অসাধারণ অভিজ্ঞতা। দারুণ আপনার অভিজ্ঞতায় আমরাও আপ্লুত। আমরা জানতে চাই যে নবিলদার কাছে আপনি কি বলেছেন। ভালোই, কালকে খেলাটা আমিও দেখতে যাবো ভাবছিলাম, খুব ঠান্ডা ছিল। আমি না ভুলে গেছিলাম, না হয়তো ডে অফ ছিলাম, ভুলে গেছিলাম যে নাবিল ভাই খেলাটা কভার করতে যাবে।
কারণ আমি চিন্তা করতেছি আমি যে যাবো এখান থেকে ওই মাঠ পর্যন্ত যাবো কি একা একা যাইতেও আসলে কোথাও এক যাইতাম যাবোটা কিসে মানে আমি ভাবছি যে অফিসে গাড়িটারি নাই মনে হয়, কিন্তু যদি জানতাম যে আছে তাহলে এটা ব্যবস্থা করতে পারতাম। ওকে আর হিস্টোরিক্যাল প্রশ্ন নেই। হ্যাঁ, হ্যাঁ। মোহাম্মদ সাজিদুর রহমান আদিব ভাই, 111 বছর আগে কি আসলেই 25শে ডিসেম্বর জার্মানি আর ব্রিটিশ বিশ্বযুদ্ধ থামিয়ে শুধু ওই দিন ফুটবল খেলেছিল? মানে এটা নিয়ে আসলে অনেক আছে, ধরেন দুই ধরনের মতবাদ আছে, কিন্তু ওই ব্রিটিশ সোলজারদের স্ক্রিপচারে মানে ওরা যে ডায়েরি লিখছে ওইখানে হচ্ছে এই ধরনের ইনসিডেন্টের ব্যাখ্যা ছিল, কিন্তু খুব মানে সব জায়গায় হয় নাই, একেবারে একটা স্পটে খুব ওয়েস্টার্ন ফ্রন্টে মনে হয় একটা জায়গায় এরকম একটা সিচুয়েশন হয়েছে যে ব্রিটিশ ফোর্সেসের যে লোয়ার র্যাঙ্কের অফিসাররা ওরা হচ্ছে ক্রিসমাসে এমন একটা পলিসি করছে যে ওরা যদি শ্যুট না করে তাহলে তোমরা হচ্ছে যুদ্ধে এঙ্গেজ করবা না, লিভ অ্যান্ড লেট লিভ, এরকম একটা পলিসি। সেটার কারণে ওখান থেকে ক্রিসমাসে তারা ফুটবল খেললো, খালি ফুটবলই খেলে নাই, গিফটস আদান প্রদান হয়েছে, খাবার দাবার খাইছে সবাই একসাথে খুবই অল্প সময়ের মধ্যে। আর 1914 সালের এমন একটা সময়ের ঘটনা যখন বিশ্বযুদ্ধের ভয়াবহতাটা খুব বেশি বাড়ে নাই তখনও, মানে যুদ্ধের ইনিশিয়াল ফেজটাতে আছে, তো ওই সময়টাতে এই ধরনের সম্ভব কোনো একটা মানে তখন বিক্ষিপ্ত কি জায়গায়। আপনি মানে তখন ব্যাপারটা কি ছিল যে 90 মিনিটস অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, মানে অল কোয়াইট তখন হয় নাই, হ্যাঁ হ্যাঁ। এরকম ব্যাপার মনে হয় নাকি? হ্যাঁ আমি তো শুনছিলাম যে ওই সময় আরো মানে যুদ্ধের ভয়াবহতা ছিলই, ছিল, হ্যাঁ ফার্স্ট ওয়ার্ল্ড যুদ্ধের ভয়াবহতা ওই সময়ও ছিল, কিন্তু এইটার ঠিক মানে এটা যে একেবারে প্রপারলি সত্যতাটা এক এক জায়গায় বলেন, অনেক আগের তো ধরেন এইটার ব্যাখ্যা করা খুব মুশকিল, কিন্তু এটারে এরকম একটা ট্রুস হয়েছিল বলেই আমরা জানি, যতটুকু অল্প পরিসরে হইলেও এটা যে কত বড় একটা ঘটনা সেটা সবাই সেলিব্রেট করে প্রতি বছর, এই তাই তো? হ্যাঁ, খুবই কনক্রিট এভিডেন্স নাই, তবে কথাবার্তা আছে আর কি, ব্রিটিশ সোলজারদের ডায়েরিতে পাওয়া গেছে এরকম স্টোরি। এই যে এরকমটা ধরেন প্রিভিয়াস ওয়ার্ল্ড কাপসের খবরগুলো 1930-এর ওয়ার্ল্ড কাপের অনেকগুলা গল্প আপনি বাজারে পাবেন, মানে ঠিক কোনটা যে একেবারে সহি শুদ্ধ এটাকে বলতে পারবে না, সবগুলোই আছে, সবগুলোই লোকে কম বেশি জানেন শোনেন বা কিছু একটা। যাই পরের প্রশ্ন। শিওর। Tasnia Ahmed, Chelsea needs to get better midfielder than Enzo. The inconsistency by Enzo and the way Caicedo carries him is crazy. বোল্ড স্টেটমেন্ট। Bold, very bold. We do not agree. Do you? আমিও না। এই, এনজোর গেম খেলে আসলে, ব্যাপারটা সমস্যাটা চেলসির যে কোথায় এটা আসলে বলা খুব মুশকিল, মানে মানে এই ভালো তো এই খারাপ, মানে কি যে হয়, মানে প্রপার লিডার নেই, যেমন আপনি বলছেন থিয়াগো সিলভার মতো লিডার আসলে সব জায়গায় লাগবে, মানে ওই কথাটা কইলাম যে আন্দাজে, মানে ভুট করে মনে হয় বলছি আর কি, হ্যাঁ। মানে আপনি ধরেন স্কোয়াডটাতে লিডার না থাকলে তো এরকম হবে। তো মিডফিল্ডে কাইসেদো আর এনজোর পরে আবার লিডার যদি লাগে তাহলে তো দুজনই ফেল মারছে, তাও ঠিক, দুজনে তো পুরো ন্যাচারাল টিমের একটা লিডার লাগবে। ন্যাচারাল লিডার হওয়ার কথা ছিল। আচ্ছা, আমার প্রশ্ন শেষ, আর মোটে একটা প্রশ্ন আছে, আমার একটা আছে, বলেন। ওকে, আপনি পরে করতে চান? না, আমার একটা প্রশ্ন আছে। মোহাম্মদ আদনান, বিশ্বনাথ কি আগের অবস্থায় ফিরে আসতে পারবে? বিশ্বনাথ কেবলই ফিরছেন, বিশ্বনাথ ঘোষ, সময় লাগবে, এখন তিনি নিয়মিত খেলতে পারবেন না, এই ম্যাচে 20 মিনিট, কোনো ম্যাচে 30 মিনিট, এরকম করতে করতে একটা সময় তিনি স্টার্ট করবেন। স্টার্ট করার পরে তার টার্গেটটা থাকবে ফর্মটা ফিরে পাওয়া, ইনজুরির আগে যেটা ছিলেন খুব ভালো ফর্মে ছিলেন। দেখার বিষয় যে কেউ পারবেন কিনা, মার্চ মাসে ন্যাশনাল টিমে ঢুকতে পারেন কিনা, তারে খুব দরকার বাংলাদেশের রাইট ব্যাক, খুব দরকার, খুব দরকার, ওই ফুল ফিট বিশ্বনাথ ঘোষের দরকার, ওই ফর্মের বিশ্বনাথ ঘোষের যে স্পিড, এইটা রাকিবকে হেল্প করে রাইট সাইডে, সো এইটা আমাদের বাংলাদেশ টিমের জন্য খুব দরকারি। আর টিমে হেলদি কম্পিটিশন দরকার, ধরেন প্রত্যেকটা পজিশনে যদি 2-3টা ভালো কন্টেন্ডার থাকে তাইলে ওই পজিশনে একবার বেস্ট প্লেয়ার বের হবে, সব পজিশনে একেবারে। যাবো, রিফাত মাসুদ প্রশ্ন করছেন, সেন্টার ব্যাক জুটি স্টার্ট বেঞ্চ সেল রামোস পেপে, রিও ফার্দিনান্দ, ভিদিচ, পুহল, পিকে। রামোস পেপে, ফার্দিনান্দ, আমি তো এখানে যদি জানি আপনি মানে আমি তো বায়াস আনসার দিব, মানে যদি ওইভাবে প্রশ্ন ব্যক্তিগত আনসার বলে, রিও ফার্ডিনান্ড আর নেমানিয়া ভিদিচ এক নম্বরে থাকে, এক নম্বরে থাকে, ঠিক আছে। কিন্তু যদি ধরেন ব্যক্তিগতভাবে না দিয়ে যদি পুল পিকে, হ্যাঁ ওয়ার্ল্ড পোল পিকে কাপ স্টার্ট, সেম আমার পোল পিকে স্টার্ট। বেঞ্চ হয়তো আমার বেঞ্চ হচ্ছে রামোস পেপে, না ফার্ডিনান্ড আর নেমানিয়া ভিদিচ, আর এই রামোস সেন্টার ব্যাক পেপে প্লেটা টু গুড ছিল, টু গুড, ওইটার রিও ফার্ডিনান্ড নেমানিয়া ভিদিচ ওয়াজ সামথিং এলস, হ্যাঁ ওইটা ধরেন রাইট ব্যাকে ওয়েস্ট ব্রাউন কখনো আবার কখনো হারগ্রিভস, বায়েতো, এভরা। রামোস পেপেকে দুর্ভাগ্যবশত
মনের আমার সেল সেল দিতে হচ্ছে আর কি। জান আমি প্যাক্ট সবই শেষ। ও আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে। পুয়েল পিকের হচ্ছে বল প্লেইং অ্যাবিলিটি প্লাস ওয়ার্ল্ড কাপ ইউরো, ওইটার কারণে পুয়েল পিকে একটা প্রেফারেন্স। হ্যাঁ, ন্যাশনাল টিম প্লাস বার্সেলোনা দুইটাই। তৌহিদুল ইসলাম, নিকো পাজের গোলটা কি এই বছরের সেরা গোল হতে পারে? মানে কোন অ্যাঙ্গেল দিয়ে ভাই? মানে এটা গোল দিছে আর্জেন্টিনা দেয়, মানে বক্সের বাইরে থেকে শট নিছে, ডিফ্লেক্টেড হয়েছে, গোল হয়েছে, বুঝলাম না। বছরের সেরা কেমনে হয়? ম্যাচেরও সেরা গোল Wow. হতো না। অন্য কোনো অ্যাঙ্গেল আছে নাকি যেটাতে ডিফ্লেকশন দেখা যাচ্ছে না? জানি না আমি, মানে লাইভ দেখি নাই, বলতে পারতেছি না। আচ্ছা, শেষ প্রশ্ন। রাতুল 675, স্টার্ট বেন্সেল, ভাইকিংস, গেম অফ থ্রোনস, দ্য লর্ড অফ দ্য রিংস, দুইটা সিরিজ আর একটা এরে মানে লর্ড অফ দ্য রিংস এর সাথে একটু বেমানান, মানে টিভি সিরিজ আর একটা মুভি। গেম অফ থ্রোনস, তারপরে লর্ড অফ দ্য রিংস, তারপরে ভাইকিংস। গেম অফ থ্রোনস স্টার্ট টু গুড। গেম অফ থ্রোনস মানে ওরা আমার সিজন 5 পর্যন্ত যা দিছে, এরপর এগুলা বুদাই, ঠিক আছে, কিন্তু 5 পর্যন্ত যা পাইছি আমি টপ। বেঞ্চ কি করবেন? বেঞ্চ করব লর্ড অফ দ্য রিংস। আমি ভাইকিংস। আমার লর্ড অফ দ্য রিংসের সাথে কানেকশনটা ঠিকঠাক হয় নাই, আমি জানি না কেন। মানে মানুষজন আবার দেখেন, বিশ্বজুড়ে এটার অনেক কদর আছে আমি জানি, কিন্তু আমার ওই যে কানেকশনটা মিসিং। মানে আবার দেখা শুরু, আবার দেখো এই শীতের রাতে লর্ড অফ দ্য রিংস। ইভেন আমার হ্যারি পটার ভালো লাগছে লর্ড অফ দ্য রিংসের চেয়ে। হ্যারি পটার হবিট দেখছেন? না, হবিট দেখে না। তাহলে লর্ড অফ দ্য রিংস দেখেন, দেখার পরে এটা ওপেন মাইন্ড নিয়ে দেখেন, বাস্তবতার সাথে মিলাইতে। না না না, আমি এরকম না, আমি বাস্তবতা বিপর্জিত মানুষ। লর্ড অফ দ্য রিংসটা আপনি আবার মনে হয় অল্প বয়সে দেখছেন, মনে হয় হইতে পারে। দেখে মনে হয় বাচ্চাদের সিনেমা, কিন্তু কলেজে থাকতে আবার দেখেন, ঠিক আছে। এইবার আপনি আমার মনে হয় আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং এ পৌঁছতে পারবেন। এটার মধ্যে একটা গেম অফ থ্রোনস আমি দুই তিনবার দেখে ফেলাইছি। তিনবার বাট গেম অফ থ্রোনস তো ভাত খাইতে গেলে মানে ওগুলো দেখে, আমি তো ওটা দেখি মানে পুরো একেবারে ফার্স্ট টু লাস্ট, প্রথম এপিসোড থেকে একেবারে শেষ, তিনবার দেখছি আমি। কিন্তু এই যে ইয়াটা নিয়ে যে নকশাটা লাগাইছে, যে প্রিকুয়েলটা নিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হাউস অফ দ্য ড্রাগন, ড্রাগন, আপনার ভালো লাগে না? ভালো লাগছে তো, কিন্তু এমনি 2 বছর ধরে বসে থাকে নাকি? এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। 2024 সালে দেখছি, আবার 2025 দে ভাই, 1 বছর ওয়েট করা ভাই। এটা কোনো অর্থ, এটার মজাটা থাকে, এটা তো মানে ফাইজলামি, এটা ভুলে গেছি সবকিছু, আবার জটটাই তো ছুটে যায়। 1 বছর মানে ডেমন টারগারিয়ান কি সব সিন টিন ছিল, এটা কন্টিনিউটি থাকতো। সেকেন্ড সিজনটা ভালোই বানাইছে, ভালোই বানাইছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এত বিরাট লম্বা, জানি না কতক্ষণ কে দেখছেন, তবে যারা দেখছেন, উইল লাভ ইউ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.